মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সরঞ্জিত চক্রবর্তীর লেখা গল্প কম্পাস। আজ শুনবেন পঞ্চম পর্ব। দীপু, তোমার খুব বন্ধু হয় না মেয়েটা? মাগো, কতবার বলেছি যা লাগবে আমাকে বলো, আমি দিচ্ছি। এভাবে ব্যান্ডেজ বাঁধা হাতে কেউ জল ভরা কুঁজো থেকে ওই ছোট্ট গেলাসে জল ঢালতে পারে? বৌদিকে কি করে বোঝাই যে কুঁজোর জলের জন্য নয়, তোমার কথার জন্য পড়ে গেল গেলাসটা। আমি এই ভয়টাই করছিলাম। জানতাম আমার মনের ভাব যদি বৌদি বুঝে ফেলে তবে আমার পিছনে লাগবেই। গেলাসটা ওভাবে ফেলায় তখনের মতো বেঁচে গেলেও আখেরে পারিনি বৌদির প্রশ্নবাণ থেকে বাঁচতে। পরে আবার জিজ্ঞেস করেছিল বৌদি। উত্তরে আমি বলেছিলাম, না মানে ওই একসঙ্গে পড়ে। সে তো আরো অনেক মেয়ে পড়ে, কিন্তু ও তো একাই এলো না। আরে তুমি সিমিকে দেখোনি? সিমি মেয়ে নয়? সে তো মেয়ে, কিন্তু মেম সাহেব যেভাবে সবাইকে ধমকে ঘর থেকে বের করে তোমার গোটাটা দখল নিয়ে নিল দেখলাম, তাই বলছি আর কি। ওহ, সত্যি তুমি না? আরে পালাচ্ছ কোথায়? এই, সত্যি করে বলো তো, তুমি আবার লাভে পড়লে নাকি? আমাদের এই টিনের চালের বাড়িতে অমন রাজকন্যা মানাবে? আরে বসো না এখানে একটু। আমি উঠে পালাতে যাচ্ছিলাম, বৌদি হাত ধরে টেনে বসিয়ে দিয়েছিল আমায়। আমি গম্ভীর মুখে বলেছিলাম, এসব কেন বলছো বৌদি? চারদিকে সবাই ঘুরে বেড়াচ্ছে, কে কি শুনে কি মনে করবে? তারপর বাবাকে বলে দিলে বিরাট ঝামেলা হয়ে যাবে। আরে এসব বলো না। বৌদি আমার মুখ দেখে থমকে গিয়েছিল একটু, তারপর ক্লান্ত গলায় বলেছিল, তুমি রাগ করলে দীপু? আমি অত ভেবে বলিনি। দেখোই তো সারাদিন কাজকর্মে থাকি, সবার রান্না করা, বাসন মাজা, ফাইফরমাস খাটার মধ্যে তোমার সঙ্গে একটু ইয়ার্কি করি। তুমি রাগ করলে আমার খুব খারাপ লাগবে। আমার লজ্জা লেগেছিল। বৌদিকে বলেছিলাম, মা এসব কি বলছো তুমি? তোমার উপর কোনোদিনও রাগ করেছি বলো? বৌদি যেন আমার কথা শুনছিল না। টুলের উপর রাখা হ্যারিকেনের দিকে তাকিয়ে বলেছিল, আমিও ছেলেবেলায় খুব ভালো ছিলাম লেখাপড়ায়। ক্লাস 4-এ বৃত্তি পেয়েছিলাম, 6 থেকে 7-এ উঠেছিলাম ফার্স্ট হয়ে। বাংলার দিদিমণি আমায় চাঁদের পাহাড় বইটা কিনে দিয়েছিল, সঙ্গে একটা ঝর্ণা কলম। স্কুল ফাইনালের জন্যও খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু তারপরেই বাবা মারা গেল। চা বাগানে চাকরি করত তো। একদিন ফেরার পথে কারা যেন কুপিয়ে মেরেছিল বাবাকে। সেদিন কাজ সেরে শহরে গিয়েছিল বাবা, আমার জন্য খাতা কিনেছিল। মারার সময়ও খাতাটা হাতে ধরা ছিল বাবার। পরে আমি দেখেছিলাম সাদা খাতায় চাপ চাপ রক্ত লেগে আছে। আর পড়া হলো না আমার। জ্যাঠা কাকারা কলকাতায় এনে বিয়ে দিয়ে দিল। বৌদি বৌদি থাক না, এসব যা হওয়ার হয়ে গেছে। আজ ওই রাজকন্যাকে দেখে আমার খুব ভালো লেগেছে জানো দীপু। মনে হচ্ছে আমি পারিনি, কিন্তু আরেকটা মেয়ে তো পেরেছে। তামাল ছেলেরা যতই আন্দোলন করুক আর যাই করুক, যতদিন না দেশের মেয়েদের মুক্তি হবে ততদিন এদেশে কিচ্ছু হবে না। একজন মহিলা প্রধানমন্ত্রী দেখে কেউ যদি ভাবে দেশের মেয়েরা ভালো আছে, তবে কিন্তু খুব ভুল ভাববে, তাই না? শুনুর ওষুধ কিনে বেশ কয়েকটা দোকান খুঁজে নারায়ণী না হলেও এমনি দোক্তা পেলাম। ঘড়িতে দেখলাম 3:45 বাজে। ঠিক করলাম তবে আর ইউনিভার্সিটি গিয়ে লাভ নেই, তার চেয়ে বরং বাগবাজারে নতুন টিউশনিটা সেরে গড়িয়াহাটে টিউশনিটাতে চলে যাব। আমি বাগবাজার যাওয়ার বাস ধরার জন্য বাস স্টপের দিকে হাঁটতে লাগলাম। দীপু, এই দীপু,
সিমির গলা না? সিমি তো। দেখলাম ওদের কালো গাড়িটার জানলা দিয়ে গলা বের করে আমায় ডাকছে। আমি এগিয়ে যেতেই বিদ্যুতের ঝটকা লাগলো যেন। গাড়ির পিছনের সিটে সিমির পাশে বসে রয়েছে মৌরিমা। আমি নিজেকে সামলে নিলাম। সিমি বলল, কোথায় ঘুরে বেড়াচ্ছিস তুই? ইউনিভার্সিটিতে পেলাম না তোকে। মৌ গরু খোঁজা খুঁজছে। গরু? আমার হঠাৎ কেমন যেন রাগ হলো। বললাম, কেন, কাজ আছে, সেখানেই যাচ্ছি। ঠিক আছে, শোন না, ও কি বলবে তোকে। আমি তাকালাম মৌরিমার দিকে। সামান্য ব্যস্ততা দেখিয়ে বললাম, হ্যাঁ, কি হয়েছে? তেমন কিছু না, আমার বাড়িতে কয়েকজনকে নিমন্ত্রণ করছি, তাই তোমাকেও বলার ছিল। নিমন্ত্রণ? কেন? এমনি, আমি শিমলে পাড়ায় থাকি, বিবেকানন্দর বাড়ির কাছে, 18C। আমার জেঠুর নাম উমাপদ সেন। কাছেই চাচা রেস্তোরাঁ বলে একটা দোকান আছে। সামনের রবিবার বিকেলবেলা আসবে কিন্তু, কেমন? এমন আচমকা নেমন্তন্নে আমি ঘাবড়েই গেলাম একটু। জিজ্ঞেস করলাম, ও, অনেক লোক আসবে? 2-1 জন আসবে। গলা শুকিয়ে গেল আমার। আমায় ওর বাড়িতে যেতে হবে? মৌরিমা জিজ্ঞেস করলো, হাত এখন ভালো আছে? হ্যাঁ। মৌরিমা আর কথা না বাড়িয়ে সিমিকে বলল, চল। সিমি হাসলো আমার দিকে তাকিয়ে। তারপর চট করে চোখ টিপে বলল, মনে থাকে যেন, রবিবার তোর পরীক্ষা, মানে নেমন্তন্ন, কেমন? পরীক্ষা মানে? কলকাতার হাওয়ায় কেমন যেন একটা ভয় আর অবিশ্বাস মিশে আছে আজ। এক পাড়ার বন্ধু অন্য পাড়ায় ঢুকতে পারছে না। আড্ডাগুলো, খেলাগুলো আর আনন্দগুলো কারা যেন পিষে মেরেছে বুটের তলায়। কারা যেন ছোট ছোট লোহার জাল দিয়ে ভাগ করে দিয়েছে শহরটাকে। বড় ইউনিভার্সিটির মেকানিক্যাল শপ দখল করে তাতে পাইপ গান তৈরি চলছে। প্রফেসরকে থেঁতলে মারা হচ্ছে ক্যাম্পাসে। যার সঙ্গে বড় হয়ে ওঠা, তার রাজনৈতিক মত বিপরীতমুখী মনে হওয়ায় গলা কেটে ফেলে দেওয়া হচ্ছে বরানগর, বেলঘড়িয়া, দমদম, যাদবপুর, বজবজে। কেউ কারো দিকে সোজা করে তাকাচ্ছে না। কারফিউয়ে আচমকা শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট। মনেই হচ্ছে না এটা আমার ছেলেবেলার শহর। খতম লাইন, বন্দুকের নলের মতো শব্দ এসে ভাগ করে দিচ্ছে বুর্জোয়া আর বন্ধুত্ব। বাড়ি থেকে বেরোবার আগে বাড়ির লোক ভাবছে, দিনের শেষে ঠিকমতো ফিরে আসবে তো ছেলেটা। পুলিশের কালো গাড়ি কোম্বিং আর কুয়াশা ঢাকা ময়দানে পালাতে চেষ্টা করে মৃত ক্রমশ ডাল ভাতের মতো স্বাভাবিক হয়ে উঠছে। পাশের পূর্ব পাকিস্তানের রক্তের সঙ্গে আমার শহরটাও পেটে ছুরি খেয়ে যেন পড়ে আছে চৌমাথার মোড়ে। এসবের মাঝে আমার খুব ব্যক্তিগত উপন্যাস আর প্রেম, এগুলো কি মানায়? আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আজ বিকেলে এই কথাগুলোই মনে পড়ছিল। ভিতরে ভিতরে কি আমার গিল্ট ফিলিং হচ্ছে? আমি নিজেই কি প্রেমকে অন্যদের মতো খাটো চোখে দেখতে শুরু করেছি? বাসের জানলা দিয়ে বাইরে তাকালাম। গতকালও শিয়ালদা অঞ্চলে ঝামেলা হয়েছে, তাই আসার আগে বাবা সাবধান করেছিল। বৌদিও বলেছিল, দীপু, আজ না হয় নাই গেলি, মেয়েটাকে বুঝিয়ে বলো পরে। কিন্তু আমি শুনিনি। এখন যা অবস্থা, তাতে ভয় পেলে রোজ ঘরে বসে থাকতে হয়। সেটা সম্ভব নাকি? আমার ইউনিভার্সিটি আছে না, পড়ানো আছে না? তাছাড়া ভয় এক ধরনের অভ্যাস, ওটাকে বাড়তে না দেওয়াই ভালো। কিরে, তখন থেকে কি ভাবছিস চুপ করে? তোর ওই প্রেমের নভেলের প্লট গুলিয়ে গেছে নাকি? রাচিত পাশ থেকে খোঁচা দিল। আমি বিরক্ত হলাম, বললাম, না, ওসব হয়নি কিছু। ভাবছি এই যে তুই জোর করে এলি, তোকে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ওদের বাড়ি থেকে। তুই বুঝতে পারছিস না দীপু, সিমি আমার ওপর খুব চটে গিয়েছে। ওদের বাড়ি থেকে বলেছিল রাজনীতি করে এমন ছেলের সঙ্গে যেন কোনো যোগাযোগ না রাখে। আমি ওকে বলেছিলাম যে এসব আমি আর করি না, আমি আর নেই এতে। কিন্তু তুই বল, সেটা কি সম্ভব? সময়টা কি হাত গুটিয়ে বসে থাকার?
আমি যে এখনো রাজনীতির সঙ্গে যুক্ত সেটা সিমি জেনে গিয়েছে। ব্যাস, সঙ্গে সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। তুই বল, কোনো মানে আছে? তুই আমাদের সবাইকেই তো মিথ্যে বলেছিস। আর সত্যি বলতো রাচিত, এসব রেভলিউশন কি আমাদের দেশে সম্ভব? কেন নয়? কেন? কারণ এটা কিউবা বা বলিভিয়া নয়। আমাদের শহরের জিওগ্রাফিটাও তেমন নয়। আচ্ছা, প্যারিস কি তেমন ছিল? ওখানে ফরাসি বিপ্লব হয়নি? বা মস্কো? আসলে জিওগ্রাফি নয়, মূল ব্যাপারটা হলো মাইন্ডসেট, ইচ্ছে আর আর সত্যিকারের ভালো করার চেষ্টা। যারা দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে তারা কি সহজে সব ছেড়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেবে? দেবে না। ফলে একটা টানাটানি, মারামারি তো হবেই। পেট ভর্তি থাকলে শান্তির কথা বলাই যায়, কিন্তু যার খালি পেট তাকে বলে দেখ। তাও অ্যাক্টিভলি কিছু করিস না। তোর কিছু হয়ে গেলে বাড়িতে তোর বাবা মায়ের কি হবে ভেবেছিস? জোরদার মজুদদারদের অত্যাচারে যারা মরছে তাদেরও কিন্তু বাবা মা আছে। আমি চুপ করে গেলাম। এরা ভাবে কি জীবনটা শুধুই ডায়লগ সর্বস্ব নাটক নাকি? কিন্তু চুপ করতে দিলে তো। রাচিত খোঁচালো আমায়। কিরে, ট্যাম্প মেরে গেলি কেন? নীলেশ ফালতু অপেক্ষা করবে আমার জন্য। ও জানে ওর সঙ্গে আমি গাড়ি করে যাব। তুই এসে সব গুলিয়ে দিলি। কেন? বাস খারাপ? খুব গাড়ি চিনেছিস না? আরে বাপরে বাপ, ট্রেনে দাঁতের মাজন বিক্রি করিস নাকি? তখন থেকে বকেই চলেছিস। আরে ছেলেটা ওয়েট করবে তাই বললাম। বেশি বাসের জ্ঞান দিস না তো। নর্থ থেকে সাউথ যে ছাত্র ঠেঙিয়ে বেড়াই সেটা কিন্তু কারো গাড়িতে চেপে নয়। ভুলে যাস না, তোদের নিজেদের 4টে গাড়ি আছে। হ্যাঁ, ইলেশ ফালতু ওয়েট করবে তাই বাজে লাগছে। মালটাকে দেখলে দিমাগ খারাপ হয়ে যায় আমার। বেটা টেক্সট বুক প্রেমিক কোথাকার। হতে পারে ও সিমির পেছনে সেই কলেজের ফার্স্ট থেকে পড়েছে, কিন্তু পেছনে পড়লেই যে সিমিরও ওকে পছন্দ হবে তা তো নয়। তবে ফালতু যত সব। দেখ, মরিমা খুব রাগী মেয়ে। তুই এখনো ভেবে দেখ ওর বাড়ি যাবি কিনা। তোর জন্য আমায় বকুনি খেতে হবে। রচিত কিছু বলতে গিয়েও চুপ করে গেল। স্টপ এসে গিয়েছে, এবার নামতে হবে। রাস্তায় আজ লোকজন আছে। গতকালের গন্ডগোলের তেমন কোনো ছাপ নেই, বরং কেমন একটা শান্ত ভাব সবকিছুর মধ্যে। মনেই হচ্ছে না শহরটা জ্বলছে। আসলে রোজ রোজ নরকের মধ্যে থাকতে থাকতে হয়তো সেটাও সয়ে যায় মানুষের। কলকাতার রাস্তাঘাট আমি ভালোই চিনি। এদিকটায় খুব একটা আসার দরকার না পড়লেও আমি ঠিক রাস্তায় চলে এলাম। বাড়ির নম্বর 18C, চাচা রেস্তোরাঁর কাছে। আমি দূর থেকে দেখতে পেলাম বাড়িটা। সামনের দরজায় বড় করে নাম্বার লেখা আছে, সঙ্গে নাম উমানাথ সেন। আমি সাহস আনলাম বুকে। তারপর কলিং বেল বাজালাম। শোন না, তুই বলবি আমায় তুই জোর করে ধরে এনেছিস, কেমন? মানে সেদিন তো মেডিকেল কলেজে খুব আদর্শ বলে তেজ দেখিয়ে চলে এসেছিলি। এখন আমায় তুই মিথ্যে বলতে বলছিস? ও, আমার যুধিষ্ঠিরের মামা তো ভাই রে, মিথ্যে কথা যেন খোকা বলে না। আরে এইটুকু বলতে পারবি না আমার জন্য? তুই আমার প্রেমিকা নাকি? আরে মেয়েরা সফট হার্টেড ছেলে পছন্দ করে। দেখবি তুই এটা বললে মৌরিমা কেমন খুশি হবে। মৌরিমা পলিটিক্স একদম দুচক্ষে দেখতে পারে না। আমি পারবো না এত বড় মিথ্যে বলতে। আরে ওর সেন্টিমেন্টে আঘাত লাগবে, বুঝছিস না কেন? কিন্তু সিমিকে আমার সামনাসামনি ধরতেই হবে একবার। প্লিজ দীপু, হেল্প কর না ভাই। বয়স্ক একজন মানুষ দরজাটা খুলে তাকালো আমার দিকে। আমি বললাম, নমস্কার, ওই মৌরিমা আমাদের। আসুন না, আসুন। হ্যাঁ, মৌমার বন্ধুদের তো নেমন্তন্ন আজকে। আসুন আসুন, এই যে এই পাশের জুতোটা খুলে রাখুন। আমি জুতো খুলতে গিয়ে থমকে গেলাম। বেশ অনেক জোড়া দামি জুতো, বেশিরভাগই মেয়েদের। কি কেস রে ভাই! আমি আর চোখে নিজের জামাটা দেখলাম। এটা দাদার জামা। আসলে আমার তেমন ভালো কিছু নেই পরার মতো। দাদার দুটো ভালো জামা আছে, সেগুলোর থেকে একটা বের করে দিয়েছে বৌদি। তাও এখানে যা জুতো দেখছি, আমি নিজের জামাটা নিয়ে মনে মনে একটু কুঁচকে গেলাম। আসুন আপনারা, এই ডান দিকের দরজা দিয়ে চলে যান। ঘরটা বেশ বড়। মাঝখানে পুরনো জমকালো একটা সোফা সেট পাতা। তাছাড়াও বেশ কিছু চেয়ার সাজানো আছে।
ঘরের মধ্যে মহিলাই বেশি, তবে পুরুষ মানুষও আছে কয়েকজন। আমি কি করব বুঝতে না পেরে তাকিয়েই রইলাম। ঘরের লোকজনও পাল্টা তাকিয়ে দেখল আমায়। রচিত পাশ থেকে চাপা গলায় বলল, পেটি বুর্জোয়া সব। মনে হলো কষিয়ে একটা দি গালে। ঠিক তখনই কানে এলো, তুমি এসে গেছো। পাশের দরজার পেল্লায় পর্দাটা ঠেলে এ ঘরে ঢুকেই রচিতকে দেখে থমকে গেল মৌরিমা। দেখলাম সঙ্গে সঙ্গে ওর চোয়াল শক্ত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে রচিত বলল, সরি মৌ, আমি আসলে আসতে চাইনি, কিন্তু এই আদিত্যটা এমন করে ধরলো যে আসতে বাধ্য হলাম। তুমি কিছু মনে করনি তো? বাই দ্য ওয়ে, সিমি এসেছে? আমার নাম মৌরিমা। মৌ বলে আমার কাছের লোক ছাড়া কেউ ডাকে না, বুঝেছ? শিওর। রচিত অপমানটাকে কমপ্লিমেন্টে বদলাবার জন্য কাঁচ নাচিয়ে হাসল। তারপর বলল, সিমি ওই ঘরে। বাট আই গেস শি ডাজন্ট ওয়ান্ট টু টক টু ইউ এভার। সেটা আমি দেখে নিচ্ছি। রচিত তার গন্তব্যের হদিশ পেয়ে পর্দা সরিয়ে চলে গেল। খুব নির্লজ্জ মনে হলো ওকে, কিন্তু আমি ওর মতো নির্লজ্জ হতে পারলাম না। একটা অপরাধী ভাব দেখা দিল আমার মনে। কি করব বুঝতে পারলাম না, আবার মৌরিমার দিক থেকে চোখ সরাতেও পারলাম না। তাকিয়ে রইলাম মৌরিমার রাগি রাগি মুখের দিকে। ও আমায় কি ভাবছে কে জানে। মৌরিমা বলল, ইলেশ আসবে না? তোমার তো ওর সঙ্গে আসার কথা ছিল। এবার লজ্জায় মাথা নামাতে বাধ্য হলাম আমি। সত্যি ইলেশটা খুব রেগে যাবে। আসলে আমার সমস্যা আছে, কেউ কিছু বললে আমি চট করে না বলতে পারি না, তাই রচিতকেও বারণ করতে পারিনি। মৌরিমা আরো কিছু বলতো, কিন্তু তার আগেই থমকে গেল। আমি ওর মুখ থেকে বুঝলাম যে কেউ একটা এসেছে। মাথা ঘুরিয়ে দেখে আমিও থমকে গেলাম। ইলেশ। ও আমায় দেখে ভুলে গেল এটা নেমন্তন্ন বাড়ি। এসে সোজা আমার শার্টটা খামচে ধরে বলল, কে রে, তোর ব্যাপারটা কি? এখানে তুই আর আমি ছিপ নিয়ে বসে মাছ ধরছিলাম এতক্ষণ। মজাক হ্যাঁ কেয়া? আরে রচিত এমন করে ধরলো, আমি ভেরি সরি, মানে খুবই সরি। এই শার্টটা ছাড় প্লিজ, এটা দাদার। ওই মালটা কি করছে এখানে? ও ইনভাইটেড? তাহলে ভাই আমি নেই। গেট ক্রাশার। ওকে ভুলে যাও অ্যান্ড ডোন্ট ক্রিয়েট আ সিন। সবাই অলরেডি ভাবছে তোমরা কারা। ইলেশ সংযত করলো নিজেকে, তারপর আমায় জামাটা ধরে টানলো এক কোণে। ওই মালটা এলো কেন? আরে কি করছিস, দাদার জামা ছিঁড়ে যাবে। ইলেশ আরো কিছু বলতে গিয়েছিল, কিন্তু মৌরিমা বাধা দিয়ে ঘরের কোণাটা দেখিয়ে বলল, ক্লাসের আরো কয়েকজন এসেছে। ইলেশ, তুমি ওদের সঙ্গে কথা বলো, আমার আদিত্যর সঙ্গে একটু দরকার আছে। আমার সঙ্গে? আমি ঘাবড়ে গেলাম, আবার ভালোও লাগলো। আমি তো চাই আমার সঙ্গেই শুধু ওর দরকারগুলো থাকুক, কিন্তু মেয়েটা এমন আলেকজান্ডারের মতো মুখ করে থাকে সবসময় যে ভয় কিছু বলতেও পারি না। ইলেশ বেজার মুখে তাকিয়ে দেখলো আমাদের, তারপর সরে গেল। মৌরিমা আমার দিকে তাকিয়ে বলল, চলো। নিচের ফ্লোরটাই এত বড়, আমাদের কলোনির 10টা ঘর ইজি ঢুকে যাবে। শার্টটা দাদার? হ্যাঁ, মানে কিছু নয়। এত কুঁকড়ে আছো কেন? চুরি করেছ নাকি? তোমায় আমি জেঠুর কাছে নিয়ে যাব। খুব গম্ভীর রাশভারী মানুষ, যা জিজ্ঞেস করবেন ঠিক ঠিক উত্তর দেবে। আমায় জিজ্ঞেস করবেন কেন? কি জিজ্ঞেস করবেন? মানে জেনারেল নলেজের প্রশ্ন? এটা ওরাল পরীক্ষা নাকি? বড্ড বাজে বকো। রচিতের সঙ্গে মিশলে এমনই হয়। আরে আমি কিন্তু ওকে নিয়ে আসিনি, ও নিজেই। চুপ। জেঠুর ঘর, চলো। জেঠু না কমল মিত্র ডুপ্লিকেট বুঝলাম না। একই রকম পোশাক, পাইপ, ব্যাকব্রাশ করা চুল আর কাঠের বড় রিভলভিং চেয়ার, সঙ্গে দেওয়াল আলমারিতে প্রচুর বই। জেঠু, এই আদিত্য, তোমায় বলেছিলাম ওর কথা। জেঠু মুখ তুললেন, মনে হলো কৃপা করলেন আমার উপর। তারপর বললেন, যাদবপুরের কলোনিতে থাকো, সেখান থেকে আসো পড়তে। হ্যাঁ স্যার। স্যার, এই 71-এ তোমার মতো বয়সী ছেলেরা তো আমাদের পেটে ছোড়া ঢুকিয়ে দিচ্ছে, সেখানে স্যার রাজনীতি করো? একদমই না।
তোমরা বাঙাল? কোথাকার? স্যার কুমিল্লা, তবে আমি দেখিনি। বামুন? হ্যাঁ। কানে দোষ আছে, বলছি ব্রাহ্মণ। হ্যাঁ, রাঢ়ির শ্রেণী, ভরদ্বাজ গোত্র। কোন বেদি? বেদি? না স্যার, ক্রিকেটে ইন্টারেস্ট নেই। কমিক পড়ছো নাকি? ঋক বেদি না সাম বেদি? কোন বেদি ব্রাহ্মণ জিজ্ঞেস করছি। আর বইতে পড়ো 6 সুতো না 9 সুতোর পইতে? ত্রিসন্ধ্যা অনেক করো, আচমন মন্ত্র মনে আছে? আমি মৌরিমার দিকে তাকালাম। এবার কেঁদে ফেলবো যে কোনো সময়। জেঠু কি আমার থেকে টাকা পান, না আগের জন্মে ওর পাকা ধানে মই টেনেছিলাম? তুমি নাকি নভেল লেখো ইংরেজিতে? কি নভেল? নিজে পড়েছো কিছু? ডিকেন্স, থ্যাকারে, হার্ডি, মানিক তারাশঙ্কর নাকি সুনীল গাঙ্গুলি পড়ো? আমি চুপ করে থাকলাম। মনে মনে রাগ হচ্ছে আমার। ইউনিভার্সিটিতে মৌরিমা নিজেই দুটো থাপ্পড় কষিয়ে দিতে পারতো সবার সামনে। এমন জেঠুকে ভাড়া করে আমায় ধোলাই দেওয়ার কি দরকার? জেঠু বললেন, সি ইয়াং ম্যান, লেখাপড়া করো। গরিবের ছেলে তুমি, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াও। এসব নভেল টভেল, তাও ইংরেজি ভাষায়, লেখা বন্ধ করো। গরিবের ঘোড়া রোগ হতে নেই। রাজনারায়ণ দত্তের বেটাকে পর্যন্ত বাংলায় লিখতে হলো। যাকে ভালো করে খেয়ে যেও, লজ্জা করো না। ঘরের বাইরে বেরিয়ে পেটটা আইঢাই করে উঠল। মনে হলো এরপরে আবার খাবার। এত খেয়ে ফেলেছি যে কি বলবো। মৌরিমা তাকিয়ে দেখলো আমায়, তারপর বলল, মায়ের সঙ্গে পরে আলাপ করাবো, এবার আমার ঘরে চলো। তো তোমার ঘরে? আমার মাথা গুলিয়ে গেল। এসব কি হচ্ছে ভগবান? কই, এসো। আচমকা মৌরিমা আমার হাত ধরে টেনে নিয়ে গেল ওর ঘরের ভিতরে। ঘরের দরজা পার করেই আমি কেমন যেন অবশ হয়ে গেলাম। এত সুন্দর গন্ধ কিসের? আমি যেখানে থাকি সেখানে গন্ধ বলতে খারাপ কিছুই মনে পড়ে। তোমায় একটা জিনিস দেখাবো, দেখবে? হ্যাঁ। ও কি ভেবেছিল আমি না বলবো? ও এগিয়ে গিয়ে আলমারি খুলল, তারপর বের করে আনলো একটা কাঠের বাক্স। সেটা টেবিলে রেখে আলতো করে তার ঢাকনাটা খুলল। এই দেখো, এটা আমার বাবা আমায় দিয়েছিল ছোটবেলায়, এমনই একটা জন্মদিনে। আজ তোমার জন্মদিন? আমি কি বলবো বুঝতে পারলাম না। আমি একটা আস্ত গাধা। আর এটা তো আমার আগেই বোঝা উচিত ছিল। তাই নিচের ঘরের টেবিলের উপর অত গিফট কি এমনি এমনি আছে? ভুল কথায় কনসেন্ট্রেট করছো কেন? বাবা এটা দিয়েছিল আমায়, সেটাই আসল। আমি দেখলাম কাঠের বাক্সে রাখা একটা কম্পাস। খুব সুন্দর দেখতে। প্রতিটা পয়েন্টের মাথায় গোলাপের পাপড়ির মতো চিহ্ন। এটা রোজ কম্পাস। কি সুন্দর না? ইংল্যান্ডের একটা কোম্পানি এটা বানিয়েছিল। জানো, এমন কম্পাসের নাকি আরেকটা পেয়ার হয়, যেটার কাঁটা সবসময় দক্ষিণ দিক নির্দেশ করে। বাবা বলেছিল ওরকমটাও পরে কিনে দেবে, যাতে পেয়ারটা কমপ্লিট হয়। কিন্তু বাবা তো আর থাকলো না। ট্রেড ইউনিয়ন করত, জেঠু বারণ করত, বলতো বিদেশ থেকে পড়াশোনা করে এসে এসবে যেন জড়িয়ে না পড়ে। কিন্তু তারপর একদিন গুলি চলল ফ্যাক্টরির গেটে। আমার তখন 9 বছর বয়স। বাবাকে মর্গ থেকে বাড়িতে নিয়ে এসেছিল কিছুক্ষণের জন্য। মুখটুকু শুধু দেখতে পেয়েছিলাম। আজও চোখ বন্ধ করলে ওই মুখটা দেখতে পাই। মৌরিমার গলাটা কেমন যেন জড়িয়ে গেল জলের দিকে। আমি বললাম, আজ সব থাক, ভালো একটা দিন থাক। কিচ্ছু ভালো না, এটা জাস্ট আরেকটা দিন। মা এসব করে। আমার গলার কাছটা কেমন যেন করছে। এক হাতের মধ্যে মৌরিমা, ও মুখটা নামিয়ে রেখেছে,
জানলা দিয়ে আসা নরম আলোয় কি যে সুন্দর লাগছে ওকে। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না, শুধু বললাম, তোমাকে আমি ওই সাউথ ইন্ডিকেটিং কম্পাসটা কিনে দেবো একদিন, কেমন? সত্যি দেবে? প্রমিস? মৌরিমার চোখ দুটো যেন জল ভেঙে প্রজাপতির মতো ডানা মেলল। আমি বললাম, সত্যি বলছি, পৃথিবীর যেখান থেকে হোক আমি ওটা এনে দেবো তোমায় মৌরিমা, তুমি দেখো। ও তাকালো আমার দিকে, তারপর আলতো করে হাত রাখলো আমার হাতে, বলল, মৌরিমা নয়, মৌ। বলেছি না, আমার কাছের মানুষেরা আমায় মৌ বলে ডাকে। একটা গল্প ট্র্যাজেডি হবে না কমেডি, সেটা নির্ভর করে গল্পটা কোথায় শেষ হচ্ছে তার উপর। সেদিনের বিকেলটা যদি ওই হাত ধরা আর ঘনিষ্ঠ কথাবার্তায় শেষ হতো, তবে আমার গল্পটাও হয়তো কমেডি হতো, কিন্তু তা হয়নি। অমৃতের আড়ালে যে গরল লুকিয়ে থাকে সেটা বুঝেছিলাম তারপরে। আজ ইউনিভার্সিটি গিয়ে তাড়াতাড়ি ফিরে এসেছি। গতকাল রাতে কলেজ স্ট্রিটের মোড়ে খণ্ডযুদ্ধ হয়েছে, তাই আজ ক্লাস টাস হয়নি বিশেষ। ইউনিভার্সিটি থেকে যখন বেরোচ্ছিলাম, দেখি একটা পুলিশের জাল লাগানো গাড়িতে 4 জন ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে। ছেলেগুলোর মুখ চোখ ফোলা, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন টলছে। বুঝেছিলাম ব্যাপারটা কি। এখন মাঝে মাঝেই দেখি খুব পরিচিত কোনো মুখ পাড়া থেকে উধাও হয়ে গিয়েছে। মানে আগের দিন রাতেও ছিল, কিন্তু পরের দিন সকাল থেকে আর নেই। কেউ বলে এনকাউন্টারে মারা গিয়েছে, কেউ বলে গা ঢাকা দিয়েছে, আবার কেউ বলে বাড়ির লোকেরাই সরিয়ে দিয়েছে ছেলেটাকে। জানি না ঠিক কি হচ্ছে, জানি না এর শেষ কোথায়। গত সপ্তাহে আমাদের পাড়ায় অন্য পাড়ার একটা ছেলে ঢুকে পড়েছিল। আমাদের সামনেই আচমকা পার্টির ছেলেরা ওকে ধরে ফেলেছিল। তারপর নিয়ে গিয়েছিল পিছনের কলোনির একটা ভাঙা বাড়িতে। ছেলেটা কাঁদছিল, বলেছিল ও পার্টি করে না, নিজের একটা কাজে এসেছিল সেখানে, কিন্তু কেউ ওর কথা শোনেনি। বরং বলেছে পুলিশের চররা নাকি এমনই বলে। শুনেছি ছেলেটাকে কুপিয়ে মেরেছে ওরা, তারপর মাথাটা কেটে আলকাতরা মাখিয়ে দিয়েছে। সেই রাতে আমি ভাত খেতে পারিনি, ঘুম হয়নি। যতবার চোখ বন্ধ করছি ছেলেটার মুখ মনে পড়ছে, রোগা নিরীহ চেহারাটা ভেসে উঠছে সামনে। ও কি পুলিশের চর হতে পারে? আমার মনে হয়েছিল ওকেও তো ওর পাড়ার আর কেউ কোনোদিন দেখতে পারবে না, ভাববে এই তো ছিল, কিন্তু গেলটা কই? আমি আকাশের দিকে তাকালাম। মুনির ভাইয়ের এই ছোট্ট বাগানটা খুব সুন্দর, নরকের মাঝে এক ফোঁটা স্বর্গের মতো। এই উন্মাদের সময়ে এটাই যেন একমাত্র সুস্থতা। কোলের উপর পাণ্ডুলিপিটা নিয়ে মন দেওয়ার চেষ্টা করলাম। মনীশবাবুকে বলেছি তাড়াতাড়ি জমা দেব, কিন্তু পারছি না। এত কিছু ঘটছে চারিদিকে যে কি করব যেন দিশা পাচ্ছি না। তাছাড়া লেখাটাও খুব ভোগাচ্ছে। প্রথমে যে গল্পটা ছিল, এখন কারেকশন করতে বসে গোটা গল্পটাই কেন জানি না পাল্টে পাল্টে যাচ্ছে। আমি বুঝতে পারছি না এটা হচ্ছে কেমন করে। এই আন্দোলন আর হিংসার শহরের চেয়ে কি তবে মৌরিমাই বেশি করে প্রভাব ফেলছে আমার উপর? কি লেখা হচ্ছে? মুনির ভাই এসে পাশে একটা শরবতের গ্লাস রাখল। চিনি লেবুর শরবত, খেয়ে নাও। লেখা হচ্ছে না গো, মন বসাতে পারছি না। তা মেয়েটাকে? মেয়ে মানে কোন মেয়ে? মানেটা তো খুব সোজা দীপু। আমারও তোমার বয়স ছিল একদিন, আমারও হাতের কাজ এমনি শেষ হতো না। দেশভাগের লড়াইয়ের মাঝে আমার খালি শাবনূরকে দেখতে ইচ্ছা করত। আমাদের খিদিরপুরের বাড়ির পাশে থাকতো ওরা। তারপর যা হয় তাই হলো। 46-এর দাঙ্গায় সব ছারখার হয়ে গেল। শাবনূর ছিটকে গেল, বিয়ে করে ও চলে গেল পূর্ব পাকিস্তান, আর আমি পড়ে রইলাম এই শহরটায় একা। তাই তুমি বিয়ে করনি?
আর মনে হয়নি কাউকে বিয়ে করব। আমার ছোট কাঠের দোকান আর এই ফুলের বাগান, এই নিয়েই তো আছি। শাবনূর খুব ফুল ভালোবাসতো। এমন প্রেম হয়? অন্যের বেলায় ব্যাপারটা ঠিক মেনে নেওয়া যায় না, মনে হয় বাড়তি, ভুল, মনে হয় ন্যাকামো। কিন্তু নিজের বেলা, ক্ষুধা না করুন, এমন হলে বুঝবে। মনির ভাই আমার মাথায় হাত বোলালো। হাতের ব্যথাটা কমেছে? হ্যাঁ। ঠিক আছে, আমি যাই। লেখো তুমি, আর মনটাকে স্থির করো, যেন মানুষ সব পার করতে পারে। তুমিও পারবে। আমি বুঝতে পারলাম না কি ব্যাপার। আমি তো বলিনি কিছু মনির ভাইকে, তাহলে বুঝলো কেমন করে এসব? আমার মুখ থেকে কি মনটা বোঝা যায়? হবে হয়তো। আসলে কিছুতেই যে মৌরিমার সেদিনকার কথাগুলো ভুলতে পারছি না আমি। সেদিন শেষ বিকেলবেলায় মৌরিমার ঘরের ওই নরম আলোয় দাঁড়িয়ে আমি ভেবেছিলাম এবার থেকে তো মৌরিমা আমারই হয়ে গেল। কিন্তু জীবন আসলে এমন এক রহস্য কাহিনী, যার পাতায় পাতায় নানান মোচড় লুকিয়ে থাকে। মৌরিমা এবার দোতলা থেকে আমায় নামিয়ে নিয়ে এসেছিল ওদের বসার ঘরে। শুধু নামতে নামতে বলেছিল, এবার তোমায় আরেকটা জিনিস দেখাবো, এটা তোমার দেখা আর জানা দরকার। আমি আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম ওর দিকে। মৌরিমা নিচে নেমে বসার ঘরের একটা ছোট্ট জটলার সামনে গিয়ে দাঁড়িয়ে বলেছিল, তনুময়দা, একটু শোনো। জটলার থেকে একজন ফর্সা সুন্দর দেখতে ছেলে মুখ ফিরিয়ে তাকিয়ে হেসেছিল। তারপর এসে দাঁড়িয়েছিল আমাদের সামনে। তনুময়দা, এ হলো আদিত্য, আমার সঙ্গে ইউনিভার্সিটিতে পড়ে। সৌজন্যবশত তনুময় মাথা নেড়েছিল একটু। মৌরিমা এবার আমার দিকে তাকিয়ে সামান্য হেসে বলল, তনুময়দা ডাক্তার, অল্প বয়সে খুব ভালো কাজ করছে, বিদেশ থেকে ফিরেছে কিছুদিন আগে। আমার মা আর জেঠু খুব ভালোবাসে তনুময়দাকে। কি বলতে চাইছে মৌরিমা? আমার সারা শরীরে যেন ঝনঝন করে কাঁচের বাসন ভেঙেছিল। নিমেষে কান লাল হয়ে গিয়েছিল। শ্বাসনালী বুঝে এসেছিল অজানা কোনো এক অসুখে। বুঝতে পারছিলাম না, যে মেয়ে উপরের ঘরে অমন কথা বলল, সে নিচে এসেই এমন নিষ্ঠুর হয়ে গেল কি করে? তনুময় আমার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে বলেছিল, এই তো সবে কাজ শুরু করলাম, চেষ্টা করছি মানুষের উপকার করার। কিন্তু তোমরা স্টুডেন্টরা যা এনার্কি তৈরি করে রেখেছো, আর কি বলি। আমরা মানুষ বাঁচাচ্ছি আর তোমরা মারছো। সো স্যাড। আসলে তোমরা তো বয়সে ছোট, রোজগারপাতি করতে হয় না, দায়িত্ব নিতে হয় না, তাই এসব করছো। তুমি বসো তনুময়দা, আমি ওকে পাশের ঘরে বন্ধুদের কাছে নিয়ে যাচ্ছি। আমি নড়তে পারছিলাম না, যেন কাঁচের ছড়ানো টুকরোগুলো বিঁধেছিল আমার সারা শরীরে। অদৃশ্য রক্তপাতে আমি খুব দুর্বল আর ক্লান্ত হয়ে পড়েছিলাম। পাশের ঘরে না গিয়ে মৌরিমা আমায় নিয়ে এসেছিল সিঁড়ির নির্জন কোণে। আমি বলেছিলাম, আমায় এবার যেতে হবে মৌরিমা, ওদিকের পরিস্থিতি ভালো নয়, বাবা বৌদি সবাই চিন্তা করবে। চলে যাচ্ছ না পালাচ্ছ? দ্য ওয়ার্ল্ড ইজ আ টাইনি প্লেস ফর ওয়ান হু রানস অ্যাওয়ে। তুমি ইলেশদের বলে দিও আমি চলে গেলাম। আমি কথা বাড়াতে চাইনি আর। মৌরিমা আচমকা আমার হাতটা ধরেছিল শক্ত করে, তারপর কঠিন গলায় বলেছিল, যেই কম্পিটিশন দেখলে অমনি পালাচ্ছ, আমি এমন কাউকে কি করে ভালোবাসবো যে পালায়? তোমায় ইচ্ছে করেই তনুময়দাকে দেখালাম, আমার চেয়ে প্রায় 12 বছরের বড়। কিন্তু বাড়ির লোক চায় এমএটা করে ওকেই বিয়ে করি। তুমি কি চাও? সবার থেকে আলাদা হয়ে এই অন্ধকার সিঁড়ির ঘরে কেন দাঁড়িয়ে আছি আমি? কার জন্য দাঁড়িয়ে আছি আমি? কার জন্য? এরপরও তুমি জানতে চাইছো কি চাই? কিন্তু তনুময়দা একটা শক্ত বাধা, আর সেটাই তোমায় আজ চিনিয়ে দিলাম আমি। প্রেমের কাছে বাধা তুচ্ছ না, এসব সিনেমা বায়োস্কোপে চলে। আসল জীবনে কিন্তু এর কোনো বাস্তবিক মূল্য নেই। অর্থ শ্রেণী বৈষম্যের সূচনা করে।
শ্রেণী সংগ্রামেরও। আমিও যেন বুঝেছিলাম এইসব বিদ্রোহ বিপ্লব করার পিছনের ছোট্ট খিদের গল্পটা। আর এও বুঝেছিলাম কেন এই রক্তক্ষয়ী বিপ্লবের কোনো ভবিষ্যৎ নেই। নিজের আত্মিক উন্নতি না ঘটালে অন্যকে অতিক্রম করা যায় না। কাউকে মেরে আমি পথ থেকে সরিয়ে দিতে পারি, কিন্তু তাকে অতিক্রম করার সেটা পন্থা নয়। সেদিন অনেক রাত পর্যন্ত জানলার কাছে একা বসেছিলাম আমি। দূর থেকে বোমার আওয়াজ পেলাম। আবছাভাবে শুনছিলাম কারা যেন দৌড়ে যাচ্ছে, চিৎকার করে কিছু বলছে। আমি কাঠের জানলার ফাঁক দিয়ে তাকিয়েছিলাম আকাশের দিকে। ধোঁয়া আর রাতের কুয়াশায় আবছা হয়েছিল সবকিছু, কিন্তু তার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা আলো, নিশ্চল নিস্পন্দ এক নীল উজ্জ্বল বৃত্ত। ধ্রুবতারা, প্রাচীন নাবিকদের পথ নির্দেশক। আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠছিল। ক্ষণিকের জন্য যেন ভুলে গিয়েছিলাম এই শহরটাকে, ভুলে গিয়েছিলাম এই ৭১-এর রণ, রক্ত আর মন খারাপের সময়টাকে। আমার মনে হয়েছিল নির্জন কোনো জাহাজের ডেকে যেন আমি দাঁড়িয়ে রয়েছি। আর মনে পড়ছিল কাঠের বাক্সে দেখা সেই কম্পাসটিকে। মনে পড়ছিল পৃথিবীর অন্য কোথাও, অন্য কোনো মহাদেশে এমন আরও একটি দক্ষিণমুখী কম্পাস আছে, যাকে ছাড়া এই কম্পাসটি অসম্পূর্ণ। ধ্রুবতারা যেন আমায় পথ দেখিয়েছিল। আর আমি সেই রাতে অনুভব করেছিলাম দূরে, বহু দূরে কোনো এক মহাদেশ আমার অপেক্ষা করে আছে, অপেক্ষা করে আছে কখন আমি তাকে আবিষ্কার করব সেই মুহূর্তের। আরে তুই এখনো বসে আছিস? পিছন থেকে ডাক শুনে আমি মাথা ঘোরালাম। ইলেশ, তুই এখন? যা তা অবস্থা। কেন, কি হলো? রচিত কিন্তু এবার হেব্বি মার খাবে। কি করেছে জানিস? কি করেছে? আরে ভাই, পুরো সিমিদের কলেজ স্ট্রিটের বাড়িতে চলে গিয়েছে। সাহসটা একবার ভাব তুই। আমি কিন্তু ওকে ছাড়বো না বলে দিচ্ছে। তুই ফালতু উত্তেজিত হোস না। শোন, জোর করে তুই কি কিছু আটকাতে পারবি? পারবি না। তাহলে কেন ফালতু মাথা খারাপ করছিস? তুইও সব বুঝবি না। ভবানীপুরে আমাদের বড় বিজনেস আছে, বাড়ির সবাই তাতে যোগ দিয়েছে। এমনকি আমার ছোট ভাইটাও ওখানে কাজ করে। আমারও তো জয়েন করা উচিত। পাপার বয়স হয়েছে, আমি কামকাজ না সামলালে কে সামলাবে বল? কিন্তু আমি সেসব স্যাক্রিফাইস করছি। কেন? সিমির জন্য। সেই কলেজের ফার্স্ট ইয়ার থেকে ওর জন্য ঘুরছি, মন দিয়ে পড়া করছি যাতে এমএতে চান্স পাই। কিন্তু কি হলো? ও আমায় পাত্তাই দেয় না। আর ওই শালা ফালতু একটা ছেলে, সে কিনা ওর থেকে সিগন্যাল পায়। তুই জানিস, মা রোজ কাঁদে, পাপা রোজ কথা শোনায়, তাও আই ডোন্ট রিঅ্যাক্ট। আমি মা পাপাকে কষ্ট দিচ্ছি, ফ্যামিলি বিজনেসে জয়েন করছি না। কেন? অনলি ফর হার। আর দিস ইজ হাউ শি ট্রিটস মি। তুই শান্ত হয়ে বস তো, এখানে বস, মাথা ঠান্ডা কর। নে, এই শরবতটা খা, ঠান্ডা হয় একটু। ওয়ে, তুই ঠান্ডা খেয়ে। আমি যখন সিমির বাড়ি যেতে চেয়েছিলাম, তুই বলেছিলি ওরা কনজারভেটিভ, আমি যেন না আসি। আর ও হঠাৎ চুপ করে গেল ইলেশ, মাথা নিচু করে ফেলল। আমি অবাক হয়ে দেখলাম ও কাঁদছে। আমি ওকে ডাকলাম। বিরক্ত লাগছিল আমার তখন। কি বিপদে পড়া গেল রে বাবা! নিজের ঝামেলা নিয়ে পারছি না, আর এদিকে এত বড় ছেলে ভেউ ভেউ করে কাঁদছে। আমি ওকে সামান্য ধাক্কা দিয়ে বললাম, এই আরে এই কাঁদিস না, বাইরে সবাই সমাজ পাল্টাবার জন্য ব্যস্ত, আর তুই একটা মেয়ের জন্য কাঁদছিস। তো কি হয়েছে তাতে? ওদের ইচ্ছে, ওদের আইডিওলজি নিয়ে আমি কিছু বলেছি? দেশের জন্য প্রেমটা প্রেম, আর আমারটা ফালতু। একটা ছেলে আর মেয়ের মধ্যে প্রেম না হলে এই লাইফ সাইকেল টিকবে? তুই বল না, তুই ওর মতো এইসব কথা বলিস না। আরে তাও কাঁদিস না, ওঠ। আচ্ছা, তুই কি করে খবর পেলি রাচিত ওখানে গিয়েছিল? ওই পাড়ায় আমার বহুত জান পেহচান আছে। কি সাহস! আরে তোর জন্য সব হয়েছে। আরে ওদের মধ্যে তো ঝামেলা হয়েছিল, তোকে কে কিউপিড হতে বলেছিল বে? কেন ওকে নিয়ে গিয়েছিলি মৌরিমার বাড়ি? কে বলেছিল তোকে? খুব বন্ধুত্ব দেখাচ্ছিস। যা বাবা, আমায় টানছিস কেন? রাচিত আমায় একরকম কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। তুই প্লিজ আমায় এর মধ্যে টানিস না। আমার নিজেরই অনেক ঝামেলা আছে ইলেশ।
চল বাড়ি যাবো, চল। বৌদি রুটি আলু ভাজা করবে, খেয়ে যাবি। মা কসম দেব, তুই যদি ফার্দার সিমির ব্যাপারে ওকে কোনো হেল্প করিস, আমি কিন্তু তোকে ছাড়বো না। আর যা খুশি ব্যাপারে তুই রচিতকে হেল্প কর, আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু নো সিমি, এই কথাটা মনে রাখবি। ওরে বাবা রে বাবা, ভয় পাচ্ছি কিন্তু। হ্যাঁ, ভয় পা। বাগানের বাইরে বেরিয়ে আমরা হাঁটতে লাগলাম। রেল লাইনের ধার দিয়ে আমাদের বাড়ি যাওয়ার শর্টকাট রাস্তা আছে। অন্যদিন এই পথটা আমি এড়িয়েই চলি। এই রাস্তাটা ছোট্ট, সরু, রেল লাইন আর তার পাশের ছোট্ট একটা বস্তির পিছন দিয়ে গিয়েছে। এখানে নাকি বেশ কিছু বেআইনি অস্ত্র তৈরির কারখানাও হয়েছে এখন। আমি দ্রুত পা চালালাম। পথটা সামনে ডান দিকে বাঁক নিয়েছে। একবার পিছন ফিরে দেখে নিলাম ইলেশকে, কিন্তু বাঁকটা ঘুরেই থতমত খেয়ে থামতে হলো। 4টে ছেলে দাঁড়িয়ে আছে পথ জুড়ে। দুজনকে চিনি না, আর দুজনের মুখ চেনা। পাড়ায় দেখেছি। মুখ চেনা দুজনের মধ্যে যে বেঁটে আর রোগা মতো, সে এগিয়ে এলো, ঠান্ডা চোখে মাপলো আমায়। আমি ভয় পেয়ে গেলাম। আমি যতটা সম্ভব চুপ করে দাঁড়িয়ে রইলাম। আর চোখে দেখলাম ইলেশ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে আমার পাশে। আপনার ধারণা আছে আপনি কতটা ঝামেলা জড়িয়ে পড়তে পারেন? আমি কেন 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 আমি তো... আপনি কি জানেন যে ওই রোগা লম্বা দাড়িওয়ালা যে বন্ধু, যে মাঝে মাঝে আপনার বাড়িতে আসে, সে পুলিশের একজন চর? কি? কে? রচিত? কিন্তু ও যে বলে আপনাদের পার্টি করে। আমাদের কাছে খবর আছে, ওরা চেষ্টা করছে আমাদের মধ্যে খোঁচড় ঢুকিয়ে দিয়ে পুরো ব্যাপারটা গুলিয়ে দিতে। আমরা তা হতে দেব না। কিন্তু ও যদি ফার্দার এই পাড়ায় আসে, বেঁচে ফিরবে না। যান এখন। ছেলেটা আর কথা না বাড়িয়ে বাকিদের ইশারা করে। ওরা পথ ছেড়ে দেয়। আমি এগোই। পাশে ইলেশ। বুকের ভিতরটা ঢিপ ঢিপ করছে। শুনুন। ছেলেটা পিছন থেকে ডাকে আবার। আমি দাঁড়িয়ে পড়ে পিছন ঘুরি। আপনাদেরকে আমরা ভালো করেই চিনি। আপনার দাদা বৌদি খুব ভালো মানুষ, তাই আপনাকে ওয়ার্নিং দিলাম, ওর সঙ্গে মিশবেন না, তাহলে আপনারও খোঁজ পাবে না কেউ। যান। গোটা অঞ্চলটা আজ থমথম করছে একদম। গতকালের বোম্বিংয়ের পরে পুরো পাড়াটাই যেন কেমন খোলসের মধ্যে ঢুকে গিয়েছে। এই অঞ্চলটায় অশান্তি আর ঝামেলা লেগেই আছে। গত পরশু খুব বড় একটা অ্যাকশন হয়ে গেছে। বিকেল থেকে শুরু করে গোটা রাত জুড়ে খুব মারামারি হয়েছে। মোট 6 জন মারা গিয়েছে। তারপর সকাল 10টা নাগাদ পুলিশ ফোর্স এসে ধীরে ধীরে ঘিরে ফেলে পাড়াটা। আঁচ পেয়ে কয়েকজন পালায় আগেই, কিন্তু সবাই পালাতে পারে না। পিছনের কলোনিতে পুলিশের সঙ্গে কয়েকজনের গুলির লড়াইও হয়। গুলি ছুঁড়তে ছুঁড়তে আরও ভিতরের দিকে পালায় ছেলেগুলো। পুলিশও তাড়া করে। প্রাণ বাঁচাতে ওরা একটা পুকুরে নেমে পড়ে শেষে। তবে লাভ হয় না। কিন্তু এসবের জন্য অনন্তকাল বাড়িতে বসে থাকলে হবে না আমার। টিউশনই রয়েছে, তার সঙ্গে বাবার সেই পিসির হরেক ফরমাইশ তো আছেই। এমন অদ্ভুত অদ্ভুত ফর্দ কোথা থেকে জোগাড় করেন কে জানে। বললেই বলে আমাগো দেশে সব ছিল। কিচ্ছু ছিল না। আমি জানি দেশে আমাদের কিছুই ছিল না। আসলে ওখানে যেটুকু সচ্ছলতা ছিল, দেশভাগ তার সবটা কেড়ে নিয়েছিল আচমকাই। তাই মানুষগুলোর চোখে ওখানকার দৈনন্দিন জীবনযাত্রাও এখন সোনার সময় বলে মনে হয়। আর এই ঠাকুমারা এলো 71-এ। ঠাকুমাদের স্মৃতি আরো টাটকা, হাহুত্তাস আরো বেশি। নিজের জায়গা ছেড়ে অন্যের জায়গায় এসে থাকার মধ্যে গলগ্রহ হয়ে ওঠার চাপা অপমানটাই হয়তো মানুষগুলোকে এমন আমাদেরও সব ছিল এইটা বলায়। আজও বেরোবার সময় ঠাকুমার হুকুম হয়েছে একটা খল নুড়ি কিনে আনতে হবে। বাবা টাকা দিয়ে দিয়েছে। আর গড়িয়াহাটের বাজারে কোথায় পাওয়া যায় সেটাও বলে দিয়েছে। আর বলেছে, একটু তাড়াতাড়ি ফিরিস বাবা। বাবা সবসময় চিন্তা করে আমার বা দাদার ফিরতে দেরি হলেই বৌদির কাছে ঘ্যান ঘ্যান করে, বলে আমাদের নাকি কাণ্ডজ্ঞান নেই।
আমি এলে বৌদি আমাকে ধরে, কেন দেরি হলো জানতে চায়। বলে, একটা খবর তো দিতে পারো। আমি বিরক্ত হই, শখ করে তো বাইরে থাকি না। বৌদিকে বলি, আরে এত চিন্তা করলে হয়, খবর দেবো কি করে, বাড়িতে টেলিফোন আছে। বৌদি মাথা নামিয়ে বলে, তাও বটে। আমার পড়ানো সন্ধেবেলা, তার আগে আমায় আরেকটা কাজে যেতে হবে, কিন্তু সেটার খবর কেউ জানে না। মনীশবাবুকে ধরে আমি কাজটার খোঁজ পেয়েছি। গত সপ্তাহে পাণ্ডুলিপির প্রথম 6টা অধ্যায় নিয়ে আমি মনীশবাবুর অফিসে গিয়েছিলাম। লেখাটা নিয়ে যাওয়া অজুহাত মাত্র, আসল দরকারটা অন্য। শুনেছি মনীশবাবুর পরিচিতি অনেক, সেই জন্যই মূলত আসা। 15 মিনিট বসিয়ে রাখার পরে আমায় উনি ডেকে পাঠিয়েছিলেন। গিয়ে দাঁড়াতেই চশমার ফাঁক দিয়ে আমায় দেখে বলেছিলেন, এতদিনের সময় হলো, গতকাল তোমার ফোন পেয়ে তো আমি তাজ্জবি বনে গিয়েছিলাম। এদিকের কথা তোমার মনে আছে তাহলে? আসলে স্যার আমি সময় পাচ্ছিলাম না। তা কোন দেশের প্রধানমন্ত্রী তুমি? কি করো যে সময় পাও না? শোনো আদিত্য, ইনডিসিপ্লিনড আর অনিচ্ছুক মানুষেরা সময় পায় না। এর মধ্যে কোনটা তুমি? তোমার চেয়েও 1000 গুণ বেশি কাজ করে মানুষ, তাদেরও কিন্তু 24 ঘন্টাই সময়। সরি স্যার, মানে ভুল হয়ে গেছে। ছাড়ো, অনেক বকেছি, এবার বসো। লেখা কিছু এনেছো? 6টা অধ্যায় এনেছি। আসলে কারেকশন করতে গিয়ে পুরোটাই লিখতে হয়েছে নতুন করে, আর গল্পটাও কেমন যেন পাল্টে গেছে। আচ্ছা দেখি। এই যে স্যার, তবে বেশ। হ্যাঁ, কি যেন বলছিলে, বলে ফেলো। আমি চোখ দিয়ে শুনি না, কানটা আমার খোলা। স্যার, খুব বিপদে পড়েছি। বিপদ? কি বিপদ? তুমি আবার বিপ্লব করতে গিয়ে গরিব হোমগার্ডকে খুন করলে নাকি? না না স্যার, তা নয়। তো? আসলে আমার একটা ফুল টাইম বা পার্ট টাইম কাজের খুব দরকার। ফুল না পার্ট, কোনটা? পার্ট টাইম হলেও হবে। কেন, লাভে পড়েছো বুঝি? বড় লোকের বেটি। আমি থতমত খেয়ে গেছিলাম ওর কথায়। ছন্ন ছাড়া একটা পয়েন্টলেস প্রেমের লেখাকে যখন পুরোদস্তুর লাভ স্টোরি বানিয়ে ছেড়েছো, তখনই বুঝেছি তুমি লাভে পড়েছো। আমি মাথা নামিয়ে নিয়েছিলাম। বাড়ির লোকজন জানে যে তুমি পড়াশুনো ছেড়ে প্রেমের জন্য শহীদ হতে চলেছো? না স্যার, আসলে 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 ঠিক প্রেম না। তাহলে অপ্রেম? কি ভেবেছো আমার কি তোমার মতো বয়স ছিল না? শোনো লেখক বাবু, জীবনটা কিন্তু শুধু প্রেম নয়। পরে বুঝবে যে জীবনের কত অমূল্য সময় নষ্ট করছো। আমি পড়বো স্যার, কিন্তু পাশে কিছু একটা করতেও হবে। তাতেই কি মেয়েটা বিয়ে করে নেবে তোমায়? ওটাই কি সব? কিন্তু তোমার লেখার হাত ভালো, কিন্তু আরো একটু সময় দাও। You will grow further. তবে স্যার, যদি একটা কাজ পেতাম। ঠিক আছে। ডক্টর তরুণ সেন ফার্ন রোডে নতুন চেম্বার খুলেছেন, ম্যানেজার লাগবে। সপ্তাহে 3 দিন সন্ধেবেলা। ঠিকানা দিচ্ছি, আপত্তি না থাকলে যেতে পারো। হ্যাঁ, আমি যাবো স্যার। আমি বলে রাখবো, ওকে ফোন করে জেনে নিও কবে যাবে। কিন্তু এটা তোমার কাজ নয় আদিত্য। তোমার লেখার হাত ভালো, মন দিয়ে লেখাপড়া করো, লেখো, তোমার ভালো হবে। আরেকটা কথা, এরপর লেখা শেষ না করে আর আসবে না আমার কাছে, বুঝেছো? গোলপার্কের পাশের সরু গলি দিয়ে হেঁটে ফার্ন রোডে উঠে যাব ভেবে আমি গোলপার্কেই বাস থেকে নেমে পড়লাম। ডক্টর তরুণ সেনের সঙ্গে আমার গতকাল ফোনে কথা হয়েছে। উনি বলেছেন বিকেলে যেতে। ঠিক করেছিলাম ওর সঙ্গে কথা বলে ঠাকুমার খল নুড়ি কিনে পড়াতে যাব। ফুটপাথে উঠে সবে কয়েক পা এগিয়েছি, এমন সময় দীপু, এই দীপু, দীপু।
আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। রাচিত এখানে? ঘাবড়ে গেলাম আমি। ওকে পই পই করে বলেছি এদিকে যেন না আসে, আমাদের ওখানের ছেলেরা ওকে পেলে পুঁতে দেবে, সঙ্গে ফাউ হিসেবে আমাকেও ওর পিছনে পাঠাবে। রাচিত হঠাৎ গোলপার্কের মোড়ে দীপুকে পিছন থেকে ডেকে থামালো। কিভাবে জানলো যে দীপু ওই সময় ওখানে আসবে? আরো কি বলতে চাই দীপুকে? পাড়ার ছেলেরা দীপুকে শাসিয়ে গেছে। রাচিতের সঙ্গে তাকে পাড়ায় দেখলে রাচিতকে তো খুন করবেই, দীপুকেও ছাড়বে না। রাচিত কি তাহলে দীপুর জীবনে কোনো নতুন বিপদ ডেকে আনবে এবার? শুনলেন সরঞ্জিত চক্রবর্তীর কম্পাস। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ শুদ্ধ সত্য দাশগুপ্ত, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, আবহ সঙ্গীত কৌশিক দাস, প্রযোজনায় ভিজুয়াল অডিও, গল্প পাঠে স্পন্দন দাস, দীপু ঋতব্রত মুখার্জি, বৌদি পায়েল ঘোষ, সিমি ছন্দবাণী দত্ত, মৌরিমা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, রাচিত অন্বেষ দে, জিতু শঙ্করী প্রসাদ মিত্র, মনীষ নরেন ভট্টাচার্য এবং অন্যান্যরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।